আমি মেজর অবসরপ্রাপ্ত আতিকুজ্জামান আপনার কাছে আসি। আপনার কাছে আমার অনেক কিছু অনেক প্রশ্ন আছে, অনেক কিছু জানতে ইচ্ছে করে। খুব এত কিছু তো জানতে পারবো না, খুব সংক্ষেপে একটু জানতে চাই যে আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি জামাতে গেলেন, দীর্ঘদিন আপনার কাছ থেকে জামাতের বিরুদ্ধে অনেক বক্তৃতা শুনেছি, কিন্তু আপনি জামাতে গেলেন, ঠিক কি কারণে আপনি জামাতে যোগ দিলেন? আদর্শিক কোন কারণে, সেটা যদি একটু বলেন আমাকে সংক্ষেপে। আমার ব্যক্তিগত যদি প্রশ্ন আসতে ফেস করতে আমাকে গত এই 8 মাস ধরে ফেস করে আসতেছি, তো আজকে একটু পরিষ্কার করে বলি, কতগুলো দিন খাল প্রেক্ষাপট দিয়ে বলি। জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় আসছে 75-এর পটপরিবর্তনের পরে, 7 নভেম্বর ক্ষমতায় আসছেন। 78 সন পর্যন্ত তিনি একাধারে সেনাপ্রধান ছিলেন, প্রধান সামরিক প্রশাসক ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এটা ওনার কাছে ছিল। উনি রাজনীতিটা একটা গুছাইয়া নিয়ে আসতেছিলেন। 78 সনের 6 জুলাই উনি কর্নেল মুস্তাফিজকে হোম মিনিস্টার বানালেন, তাও স্টেট মিনিস্টার হিসেবে। লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ চিটাং থেকে এনে, উনি তখন ওই এলিট পেন্টের ডাইরেক্টর ছিলেন। উনি যদি মন্ত্রী হন, সেদিন সকালবেলা আমি তার চিটাংয়ের ফ্লাইটের টিকিট কেটে দিয়েছি। চিটাং থেকে উনি এসছেন বিকাল 3টা ফ্লাইটে, 4:30টার সময় উনি মন্ত্রী হয়েছেন। কাকতালীয় ভাবে দেখেন, 11ই জুলাই জামাত নেতা, আমাদের নেতা মৌলানা গোলাম আজম পাকিস্তানের পাসপোর্ট নিয়ে অন অ্যারাইভাল 3 মাসের ভিসা দিয়ে ঢাকায় প্রবেশ করেছেন, যেটা মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব জানতেন না। তখন এনএসএর চিফ ছিল পুলিশ অফিসার সফদার, পাকিস্তান প্রত্যাগত। ডিজিএফআই চিফ ছিল উইং কমান্ডার হামিদুল্লাহ। হামিদুল্লাহ প্রোটেস্ট করলো, তার সঙ্গে সব মুক্তিযোদ্ধারা প্রোটেস্ট করলো। মুক্তিযোদ্ধা প্রোটেস্ট করলো যে না, কেন উনি বাংলাদেশে আসবেন। জিয়াউর রহমান বাধ্য হলেন ইয়ার পক্ষ নিতে, হামিদুল্লাহ পক্ষ নিতে, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের পক্ষ নিতে। মাইন্ড করেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আগরতলা কনস্পাইরেসি মামলার এজিস্ট্যান্ট আইও, সফদারকে সেই মামলার পুলিশ অফিসার। তার মানে তারা বাই অ্যাসিড টেস্ট তারা অ্যান্টি আওয়ামী লীগ। অ্যান্টি আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা বিরোধী। তখন জিয়াউর রহমান সাহেব বাধ্য হলেন গোলাম আজম সাহেবকে নাগরিকত্ব না দেওয়ার জন্য, কারণ দিলে ওই চক্রটা জয়ী হয়ে যায়। এটা আমরা জীবন থেকে বলছি, ঘটনাগুলো দেখেন। বললেন তখন যুদ্ধ অপরাধী শব্দটা বানিয়ে আসলো। হামিদুল্লাহ মেইন ইস্যু হলো সে যুদ্ধ অপরাধী, তাকে নাগরিকত্ব দেওয়া যাবে না। এই জিনিসটা হেল্ড আপ হইল। পরবর্তীতে 78 সনে আমার ইলেকশন ছিল, উনি ওই গণভোটের ইলেকশন করে প্রেসিডেন্ট হলেন। তারপর 69 সনে উনি নতুন রাজনৈতিক দল করলেন, বিএনপি আসলো। প্রথম জাগো দল করলেন, জাসির সাত্তারের নেতৃত্বে ছিল, যদি আপনি মনে করেন ভাই দুদুভাই মনে করেন, জাগো দল করলেন। তারপরে উনি মশিউর রহমান সাহেবকে দিয়ে ঐক্যজোট করলেন, ঐক্যজোট নির্বাচন করলেন। জাগো দল দিয়ে না, প্রেসিডেন্ট করে ঐক্যজোট দেওয়া, যেখানে যারা উসমানীকে এলাও করা হলো, আওয়ামী লীগকে এলাও করা রাজনীতিতে আসতে, এবং যারা উসমানী হলেন ওনার অপোনেন্ট পার্টি। আমি ইতিহাসগুলো কেন বলছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু গোলাম আজম সাহেবকে গ্রহণ করেছিলেন। উনি গুসা হয়েছিলেন, রাজি হন নাই, কিন্তু পরবর্তীতে উনি ওনাকে দেশ থেকে বিতাড়িত করতে বের করেন নাই। অর্থাৎ যুদ্ধাপরাধী কথাটা গোলাম আজমের বেলায় ছিল না। তাহলে আপনারা যখন এতদিন রাজনীতি করেছেন, আপনি আপনার রাজনৈতিক জীবনে তাদেরকে রাজাকার, যুদ্ধাপরাধী আপনারা তো বলেছেন। বলেছি, রাজনীতির স্বার্থে বলেছি, রাজনীতির কারণে বলেছি, রাজনীতির স্বার্থে বলেছি, রাজনীতির স্বার্থে আমরা বলেছি, কারণ আমার অপোনেন্টকে তো আমরা প্রতারক বলবোই, প্রতারণা করলে। কিন্তু আপনি তো, আমরা যখন প্রোগ্রাম শুরু করলাম তখন আপনি বললেন প্রতারণা শব্দটা খুব খারাপ। সেটা বললাম, আমরা কি বললাম আপনাকে, আমি কি বুঝলাম যে রাজনীতির কারণে কি ব্যবহার করা হচ্ছে, এটা রাজনীতির শব্দ না। এখন তখন গোলাম আজম সাহেব কি করবে, গোলাম আজম সাহেব তো দলগতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের পক্ষে থাকবে, কারণ পাকিস্তানের রাষ্ট্র ছিল, তারা তো যুদ্ধে অংশগ্রহণ করার কথা বলে নাই। যুদ্ধে তো জামাত ইসলাম অংশগ্রহণ করে নাই, রাজাকার আলবদ আলসাম জামাত ইসলামে কেউ জানে। সেখানে ছাত্র শিবিরের ছেলেরা, কিছু সব মিলে গোটা বিষয় হবে, তারা অংশগ্রহণ করেছে। এটা দলীয় সিদ্ধান্ত ছিল না, দলীয় সিদ্ধান্ত ছিল তারা পাকিস্তানের পক্ষে থাকবে। মুসলমানরা ছিল, মুসলিম লীগ ছিল, জামাত ইসলামী ছিল, নেজামে ইসলাম ছিল, এনডিপি ছিল,
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, নুরুল আমিন ন্যাশনাল ডেমোক্রেটিক ছিল, তারা সব পাকিস্তানের পক্ষে ছিল। আমাদের সারা গ্রাম বাংলায় মানুষের শান্তি কমিটি করেছে, এমন কোনো গ্রাম নাই মুরব্বীরা শান্তি কমিটি করে নাই। পাকিস্তানের হাত থেকে দিনের বেলা বাঁচানোর জন্য শান্তি কমিটি করেছে, রাত্রেবেলা আমার মুক্তিযুদ্ধকে স্থান দিয়েছে। এটা সারা বাংলাদেশে তৎকালীন পাকিস্তানে এটা ঘটনা ছিল। তা আজকে এখানে আদর্শগত ব্যাপার না, আজকে আমরা দেখেছি যে আমরা ইতিহাস আমরা বলে, আমাদের বাস্তব প্রমাণ বলে যে জামাত ইসলাম যুদ্ধাপরাধী নয়। কিন্তু আজকে এসে আমরা কি দেখছি যে এখন যে আদর্শিক কথা হচ্ছে, আদর্শিক পয়েন্টে দেখছি আমি বর্তমানে যে নেতৃত্ব বিএনপিতে আসছে সেই নেতৃত্বে আমার পক্ষে থাকা এখানে সম্ভব হবে না। কারণ আমি এখানে এই ধরনের অবহেলা আমি মেনে নিতে পারবো না। আচ্ছা, এখন আপনি যে স্ট্যান্ডগুলো দিচ্ছেন, যে কথাগুলো বলছেন, এটাও কি আপনার রাজনৈতিক স্ট্যান্ড থেকে আপনি বলছেন? না, এটা বাস্তব। এর আগে তো আপনারা রাজনৈতিক স্বার্থের জন্য আপনারা প্রতারক বলেছেন। না, এটা তো আমার জামাতকে আপনারা যুদ্ধাপরাধী বলেছেন। 2025 সনে আমি যোগদান করার পরে আপনি আমাকে প্রশ্ন করছেন, আমাকে তো প্রশ্ন করছেন। তার মানে আমাদের প্রশ্ন করার জন্য চুপ থাকলে মনে করবেন আমার কিছু বলার নাই। আমার তো এখন স্পষ্ট বক্তব্য আছে, পরিষ্কার বক্তব্য আছে। আমি সেটাই বলছি আপনাকে যে আমি এখন দেখলাম আমাকে একটা পরিবর্তন হতে হবে। কোথায় যাব? সেখানে এমন একটা আদর্শগত দলে যাচ্ছে। আমি বলি না বিএনপি আদর্শ নয়, বিএনপি অনেক আদর্শ আছে, কিন্তু বিএনপি নেতৃত্বের প্রতি আমার কনফিডেন্স নেই। এটা আমি প্রকাশ্যে বলছি, গোপনে বলছি না। বিএনপি রাজনৈতিক দল হিসাবে এখন আমি মনে করি বেস্ট দল, সুপার দল, কিন্তু দলটা এখন যাদের নেতৃত্বে চলতেছে আমি সেই নেতৃত্বের প্রতি আমার আস্থা নেই। আপনার আস্থা নেই নাকি আপনি এক জায়গায় বলেছেন জামাত আশ্রয় দিয়েছে, যদি না দিত রাস্তায় পড়ে থাকতে হতো, এই ধরনের কথা, নাকি আপনি কি কোনো কারণে আশ্রয় দেয়নি বলে আপনি জামাতকে ভালো বলছেন? আমি এই বাড়িতে থাকবো না, আমি আরেক বাড়িতে যাবো, সে বাড়িতে আশ্রয় না দেবে কোথায় থাকবো? আর এটাকে আমি তো এখানে থাকবো না সিদ্ধান্ত আগে হয়েছে। আমি তো বলি না কেউ আশ্রয় দেয় না বলে আমি এখানে আসছি, আমি তো ওই দলে থাকবো না এটা পরিষ্কার করে বলেছি। এবং বলেছি তো আমি তো আদর্শগত কোনো সংঘাতে বলি নাই, আমি বলছি এই নেতৃত্বে ওদিন আমি থাকবো না, এটা আমি পরিষ্কার করে বলছি। এখন আজকে বলছি, আজকে এখনো বিএনপি নেতার সামনে বলছি, যেটা আমার বিএনপির সঙ্গে আদর্শগত কোনো আমার সংঘাত নয়। আমার সংঘাত হলো দলীয় নেতার, এই নেতার অধীনে আমি থাকতে পারবো না। আজকে যেমন দেখেন বিএনপির মানে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক হয় একজন লোক যে সদ্য বিএনপিতে যোগদান করেছে, গত 6-7 বছর যোগদান করেছে। বিএনপির রাজনীতিতে এতই বন্দা নেতৃত্ব হয়ে গেল যে তাকে একটা রাস্তায় মানে একজন নেতা জনযোগ্য থাকুক, বাইরে থেকে এনে তাকে রাজনীতি উপদেষ্টা বানাতে হবে। তাহলে সে কার রাজনীতি করবে? সে কি কোটা বিরোধী রাজনীতি করবে? নতুন ব্যক্তি রাজনীতিতে আসতে পারবে না। নতুন বিরোধী আসুক, কিন্তু পুরনোদের অবস্থান কোথায় নিয়ে যাবে? কাজে সেই জন্য আমি ওই জায়গাটা ছেড়ে দিয়ে চলে সেই জন্য তো পুনর্দেখতে যেতে বলা হয়নি মনে হয়। না, আপনি আমাকে প্রশ্নটা করেছেন, উত্তরটা তো আমার মতো করে নেবেন। ধন্যবাদ আপনাকে। কাজে আমি সেই প্রশ্ন করেছেন বলে আমি শুনতে চাই রাজনীতিবিদরা যদি, আমি যে কথাটা এখানে আসলে শুনলাম মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, তিনি বললেন যে এটা রাজনৈতিক কারণে এতদিন ধরে তিনি জামাত ইসলামকে যুদ্ধ অপরাধী, রাজাকার এটা বলেছেন, প্রতিপক্ষকে ক্ষেত্রে বলতেই হয়। আমরা তো আসলে এই রাজনীতিটা প্রত্যাশা করি না, কিন্তু তারপরও আমরা শুনছি যে এটা, আপনার মন্তব্য শুনতে চাই আসলে। আমি রাজনীতিবিদ হিসেবে উনি মনে করছেন যে এই জায়গাটা আর উনি থাকবেন না, উনি এই আদর্শটা মধ্যে থাকবেন না, আরেকটি আদর্শ বা আরেকটা দলে যাবেন। এ নিয়ে বিতর্কের কি আছে? বিতর্কের কোনো কিছু নাই, কিন্তু রাজনীতিবিদদের কাছ থেকে তো আমাদের প্রত্যাশা যে আদর্শের রাজনীতিটা আপনারা করবেন। না, এটা রাজনীতিবিদ তো সবাই। গোলাম আজম সাহেবের রাজনীতিবিদ, মৌলানা ভাসানও রাজনীতিবিদ, শ্রী জিয়া রহমান রাজনীতিবিদ, সামরিক বাহিনী থেকে আসলো। তো আপনি কমিউনিস্ট, এরাও রাজনীতিবিদ, উগ্র ধর্মন্ধ গোষ্ঠী রাজনীতিবিদ। তা আপনার দৃষ্টিভঙ্গিটা আপনি নিজে কোনটা পছন্দ করবেন সেখানে আপনি যাবেন। আপনি কথা বলছেন, যেমন কেউ মনে করছে 71-এ শহীদ জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করছেন এখানে যুদ্ধ করার জন্য রাইফেল হাতে করে মানুষের পক্ষে অবস্থান নেওয়া। আবার একটা গোষ্ঠী মনে করছে 47-এ যে পাকিস্তান হয়েছিল সেখানে আল শামস আল বদর, সেখানে বাংলাদেশি ভূমিকার ওদের হত্যা করলে পরে পাকিস্তান রক্ষা হতে পারে, নারী নির্যাতন করলে পাকিস্তান রক্ষা হতে পারে। তাদের এটা আইডিওলজি মনে হয়েছে, তারা এটা গ্রহণ করছে, কিন্তু আলটিমেট তারা পরাজিত হয়েছে। এটা তো পাকিস্তানের একটা অংশ ছিল, আমরা যেখানে বসবাস ইস্ট পাকিস্তান ছিল, সেটাই বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। তো স্বাভাবিক কারণে
মানুষের ইচ্ছার পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন। যেমন গোলাম আজমকে এই দেশে কোনো সরকার তার নাগরিকত্ব ফেরত দেয়নি, তার নাগরিকত্ব সে পাইছে কোর্টের মাধ্যমে। তো আপনি এখন কোর্ট যদি কাউকে মানে আপনি তাকে বর্জন করলেন, কোর্ট তার অধিকার ফিরিয়ে দিল, তা নাগরিকত্ব পাইছে কোর্টের অংশ যে আপনি অপরাধের বিচার করতে পারেন, কিন্তু জন্মসূত্রে যে অধিকারটা সে পাইছে সেটা আপনি কেড়ে নিতে পারেন না। তো সে এটা আমার এখন ওই রায়টা আমার বিস্তারিত পড়া আছে, সেহেতু তার নাগরিকত্ব আর তার কর্মের ভালো মন্দ নিয়ে বিচার হাইকোর্ট করে নাই। স্বাভাবিক কারণে গোলাম আজম সাহেবের অপরাধের পরে অনেকে তো ফাঁসি হয়েছে, জেল হয়েছে, সেটা তো আরেকটা প্রসঙ্গ। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে রাজনীতিবিদ মানে সব একই গণ্ডির মধ্যে আছে এমন না, এটা ভিন্নতর। যেমন শেখ মুজিবের কাছে মানে আপনি 10ই জানুয়ারি আগ পর্যন্ত শেখ মুজিব একটা 72-এর, আর 10ই জানুয়ারির পরের মৃত্যু অবধি আরেকটা। তা আপনি কোন শেখ মুজিবকে নেবেন? তার হত্যাকাণ্ড, তার বাকশাল গঠন, তার অবস্থান থেকে সরে রক্ষী বাহিনী কেন্দ্রিক তার ভূমিকা পালন, এটা, আর নাকি আপনি 72-এর আগ পর্যন্ত মানে জনগণের পক্ষে যে ভূমিকা, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যে ভূমিকা সেটার পক্ষে নেবেন? শেখ মুজিব তো আসলে দুইটা। বাংলাদেশের মানুষ যেমন একসময় তার জন্য মানত করছে, আবার একসময় তার মৃত্যুর পরে আনন্দ করছে এই দেশে। তো একটা মানুষের বিস্ময়কর উত্থান, বিস্ময়কর পতন, এত নির্মম ভয়ঙ্কর পতন পৃথিবীর ইতিহাসে খুব কম পাবেন। আবার এইরকম উত্থান, এত জনপ্রিয়তা, এত ভালোবাসা খুব কম পাবে। এটা এই মানুষের এই জনপদে এটা সংগঠিত হয়েছে। সেই হিসাবে এই দেশের মানুষ যদি কোনো কারণে প্রতিশ্রুতি থেকে সরে যায় তাহলে এটা ভালো চোখে নেয় না, এবং সে যত আপনই হোক, যত নিজের মানুষই হোক, তাকে প্রত্যাখ্যান করতে 1 মিনিটের সময় নেয় না। আওয়ামী লীগের কথা আপনি বললেন বা শেখ মুজিবুর রহমানের কথা বললেন, জামাতের অবস্থা যদি শুনতে চাই আপনার কাছ থেকে। যেমন জামাত গণধিকৃত একটি ভূমিকা 71-এ নিয়েছে, তো এটা 55 বছর আগের। তার মানে এই যে তার চরিত্র থেকে এটা মুছে গেছে, ধুয়ে গেছে, তাই না। জামাতের সব থেকে বিব্রতকর পরিস্থিতি হচ্ছে 71-এর ভূমিকা, এরপরে তার গণঅভ্যুত্থানে আসা, অর্থাৎ মানে আন্দোলনে আসা, মানুষের পক্ষে থাকা। এই যে আপনি যারা জয়লাভ করছে বিরোধী দলের সদস্য হিসাবে, তা আপনি গণতন্ত্র মানলে এটা আপনাকে স্বীকার করে নিতে হবে। আপনি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ভূমিকা এটা নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু জনগণের মানে সমর্থন, ভোটাধিকার যদি মানেন, গণতন্ত্র মানেন, তাহলে দল হিসাবে জামাতকে আপনার মেনে নিতে হবে। যদি সেই সুযোগটা না থাকতো তাহলে তো তারা অন্য একটি দলে যোগ দিত, অথবা যেমন একটা সময় কিন্তু এই দেশের কমিউনিস্টরা মানে মানে পাকিস্তান আমলের কথা বলছে, মানে কোনোভাবেই রাজনীতি করা, কমিউনিস্ট সন্দেহ হলেও তার জেলে থাকতে হতো। তখন তাদের কৌশলটা ছিল তারা আওয়ামী লীগের মধ্যে থাকতো বা মৌলানা ভাসানীর আশ্রয়ে থাকতো, ঠিক না। তো জামাত একটা সময় যখন নিষিদ্ধ হয়েছে, তারা তাদের বিভিন্ন কায়দায় এই দেশেই ছিল, বিভিন্ন ভূমিকা। যেমন একটা ফ্রন্ট গঠন করছিল, সম্ভবত ইউসুফ আলী জয়পুরহাটে, সম্ভবত তার নেতৃত্বে। সেও জামাতের যুদ্ধকালীন সময়ের মন্ত্রী পরিষদের শিক্ষামন্ত্রী ছিল। ইসলামিক ডেমোক্রেটিক লীগ তখন জামাতের নামে করে নাই, কিন্তু জামাতের যারা নেতা তারা কিন্তু ইসলামিক ডেমোক্রেটিক লীগ মেনে নেয় নাই। যখনই সুযোগ পাইছে তখনই তারা কিন্তু জামাত ইসলামের নামেই তারা এসছে। তো এখন আমার কাছে মনে হয়েছে যে আপনি রাজনীতি করলে, যে রাজনীতি করে না কেন, সেটি যদি মানুষ সমর্থন দেয় বা সমর্থন করে, তাহলে না আপনি মানে দল হিসাবে, আদর্শিক ব্যক্তি হিসাবে সামনের দিকে এগোতে পারবেন। জামাত তো এখন আপনি যেটা বললেন, ঠিক আছে, এটা অতীতের কমিউনিস্টের যারা রাজনীতি করেছে, নকশালের রাজনীতি, এরকম উদাহরণ আছে, আমরা জানি যে তখন তারা অনেকভাবেই গুপ্ত থেকে রাজনীতি করেছে। এখন তো পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, এখন কেন আমরা এই অভিযোগ শুনি যে এখনো গুপ্ত সুপ্ত, এবং পত্রিকায় আমাদের তাদের এটা কৌশল হতে পারে, ছাত্রলীগের মধ্যে থাকছে,
রাজনৈতিক দল হিসাবে যদি কোনো আপনি ওই কৌশল আপনার পছন্দ না হয় বলতে পারেন, কিন্তু সে তো তার দলের মনে হয়েছে যে সরকারের সঙ্গে থেকে বেঁচে থাকবে গুপ্ত, অর্থাৎ ছাত্রলীগের নাম ধরে থাকবো। ছাত্রলীগের যারা এখন এসছে অধিকাংশ ছাত্রলীগ হিসাবে তারা মনে করছে না, শিবির বলে মনে করছে। শিবিরও তাদের স্বীকৃতি দিচ্ছে। কেন দিচ্ছে শিবির ভালো বলতে ব্যাখ্যা করতে পারবে। তো আমার কাছে মনে হয়েছে রাজনীতি সংগঠক বা রাজনীতিবিদদের এক ধরনের স্বাভাবিক সুস্থ ভূমিকা থাকা উচিত। যেমন গণতান্ত্রিক রাজনীতি যারা করবে আর বিপ্লবী রাজনীতি যারা করবে এটা আলাদা। গণতন্ত্র 3টে ঠিকানা, একটি হচ্ছে রাজপথ, একটা জেলখানা, একটা বাসা, প্রকাশ্যে থাকতে হবে আপনার। এটা গণতান্ত্রিক রাজনীতি। আর বিপ্লবী রাজনীতি ঝোড় জঙ্গলে গুপ্ত, হয়তো আপনি এত বড় লেবাস নিচ্ছেন ইসলামী কিন্তু আসলে সে কমিউনিস্ট, এটা হতে পারে, সেটা বিপ্লবী রাজনীতি। তো আমরা তো শুনি যে মেজর আখতারুজ্জামানের কাছ থেকে যে এখন সেই পথে যাচ্ছে, বিপ্লবী রাজনীতি করতো জামাত, কিন্তু সেখান থেকে মানে বিপ্লবের মধ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে, কিন্তু এখন তারা সেই বিপ্লবের জায়গাতে সরে এসে গণতান্ত্রিক ধারায় তারা এসছে চলে এসেছে। আমরা আপনার যখন পরিচয় দিচ্ছিলাম আপনি তখন বলছিলেন যে আপনি জামাত নেতা না, জামাতের সহযোগী কর্মী। জামাতের তো আপনার আমরা জানি যে বেশ কিছু দলের মধ্যে বেশ কিছু নীতি আছে বিভিন্ন পদ পদবীর জন্য, কিন্তু আমরা ঠিক শিওরও না। কারণ হচ্ছে আবার জামাতে যখন মনোনয়ন দেয়া হলো তখন তাদের যে কনস্টিটিউশন সেটা ঠিক কি ফলো করা হলো কিনা আমরা দেখলাম যে একজন হিন্দু নেতাকে নমিনেশন দিয়ে দেওয়া হলো। সেক্ষেত্রে আমি একটু আপনার কাছে যদি জানতে চাই যে আপনি তো আসলে গণতন্ত্রের রাজনীতিটাই দেখতে চেয়েছিলেন বলে মুক্তিযুদ্ধে গেছেন, এবং সেই জায়গা থেকে আমাদের যে ৭২-এর সংবিধান যেটা ছিল এবং উদার গণতান্ত্রিক রাজনীতির কথা আপনি সবসময় আপনি নিজেও বলে এসেছেন। তাহলে এখন যে রাজনৈতিক দলে আপনি আছেন সেই রাজনৈতিক দলের আসলে আদর্শটা কি? কারণ কনস্টিটিউশনে তাদের জামাতের যে সংবিধান পার্টি কনস্টিটিউশন সেখানে কিন্তু শরিয়া আইন কায়েমের কথা বলা আছে, সেখানে কোনো চেঞ্জ নাই। কিন্তু নির্বাচন কমিশনে একরকম বলা, আবার দেখছি যে বাইরে যখন আসলে দেখেন শরিয়া আইন শব্দটাই জামাতের গণতন্ত্রে নাই। আচ্ছা, এই কথাটা বিভিন্ন ভাবে বলা আছে, কোথাও না কোথাও। সেখানে বলা আছে আল্লাহর প্রতি অবিচল আস্থা। কিন্তু সংবিধান লিখছি আমরা সংবিধানও লিখছি যে আল্লাহকে প্রথম আল্লাহর প্রতি সন্তুষ্টি। আর জামাতের পলিটিক্সটা হলো তাদের হলো, আমরা যে মনে করেন যে বিন্দু সাহেবরা আসেন তারা হলো রিক্রুটিং এজেন্ট ছিল নেতা তৈরি করার জন্য বিশ্ববিদ্যালয় থেকে। উনি ছাত্রদলের সভাপতি ছিলেন, ওনার দায়িত্ব ছিল বিভিন্ন ছাত্রদেরকে সংগঠিত করে পরবর্তীতে বিএনপির জন্য উপরে নিয়ে যাওয়া। কিন্তু এই জিনিসটা কাজ হয় নাই। আজকে ছাত্র দলের সভাপতি আজকে রাজনীতিতে মাঠের বাইরে। যে ছাত্র দল সেদিন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের, আমি ব্যক্তিগত মনে বলছি না, সরি আমি দুদু সাহেবকে বলছি না, ছাত্র দলের অনেক সভাপতি আছে যারা এখনো মেইন স্ট্রিমে নাই, যারা সভাপতি ছিল, সাধারণ সম্পাদক ছিল, ডাকসুর বিপিজিএস ছিল, তারা বাংলাদেশের রাজনীতিতে নাই। এতে কি হচ্ছে? তারা রাজনীতি করতে আসবে, রাজপথে চাঁদাবাজ থেকে আসবে, এই লন্ডনের সুবিধাবাজ থেকে আসবে, পলাতকদের থেকে আসবে না, যারা বিভিন্নভাবে টাউটারি বাটপারি তারা আসছে। এটা কিন্তু একটা বিশাল প্রশ্ন আসছে গণতান্ত্রিক রাজনীতি দলে চলে আসছে। কারণ গণতান্ত্রিক রাজনীতি দল আমরা কি দেখতে পাচ্ছি যে আজকে যারা ক্ষমতায় আছে যে দল, সেই দলের ছাত্র দলে যারা ডেডিকেশন ছিল, আন্দোলনে যারা ডেডিকেশন ছিল, দেখেন তো কয়টা বিপি বা দলের সভাপতি পদে আছে আপনি দেখেন। ইভেন এই জন্য বলছি জামাত এই ব্যাপারে একটা পরিষ্কার আনসার দিয়েছে। পরিষ্কার আনসারটা দিয়েছে কি, তোমরা শিবিরে অংশগ্রহণ করো, শিবির থেকে আমরা ট্রেনের মোটিভেট করে তোমরা একবার নিয়ে আসবো, এবং সময়ের প্রেক্ষাপটে আমরা করব। এবং গত 55 বছরে তারা এরকম অনেক নেতা তৈরি করেছে যাদের বয়স এখন 40 ঊর্ধ্ব। আপনি কি নিশ্চিতভাবে বলতে পারেন যে শিবির জামাতের সংগঠন? নিশ্চিতভাবে বলা যায় জামাতের সংগঠন না, বাট শিবির হলো শিবির তৈরি হয়ে আসো, তারপর আমরা কারণ শিবির ওখানে তৈরি, শিবির তো নিজেরা বলছে যে আমরা লেজুর ভিত্তিক রাজনীতি করি না। সে তার রাজনীতিতে তার সভাপতি হওয়ার পরে আউট অফ দিস, তারা কোথায় যাবে সেটা তাদের কোনো কম্পালশন নাই, তুমি জামাতে জয়েন করতে পারে। বাট জামাত পিক দেম আপ, আমার বিএনপি পিক করছে অনেককে, এরকম অনেক আছে যারা ভালো কাজ করেছে, তারা হয়তো করেছে। ফলে কি হচ্ছে, তারা একটা নেতৃত্বের একটা ফার্স্ট ট্রেন্ড আপ, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে শিবির। সেখানে ইসলাম শিখিয়ে দিচ্ছে,
ধর্মটাকে গুরুত্ব শিখিয়ে দিচ্ছে, সাংগঠনিক তত্ত্ব শিখিয়ে দিচ্ছে, রাজনীতির প্রেক্ষাপট বুঝিয়ে দিচ্ছে, তাকে ত্যাগী করে শিখিয়ে দেওয়া হচ্ছে। এবং হুকুমতে ইল্লাল মানে তাকে হুকুমত মানে তাকে আপনার সার্বভৌমত্ব কায়েম, আল্লাহ সার্বভৌমত্ব কায়েম আল্লাহ প্রতিষ্ঠা করবে, সেটা কায়েম ট্রেনিং এবং দেওয়া হচ্ছে। রাষ্ট্রের চিন্তা, জনগণের কল্যাণ এবং সুচরিত্রবান হওয়া। এবং আল্লাহ যে চারটা দিয়েছে ইসলামের মানে জাতি মানে ইসলামিক নেতা, একটা হলো ইসলাম মানে নামাজ কায়েম করতে হবে, জাকাত দিতে হবে, 3 নম্বর সৎ কাজ করতে হবে, 4 নম্বর অসৎ কাজে বাধা দিতে হবে। এই চারটা জিনিস শিবির করে দিচ্ছে। ওকে, করে দেওয়ার আপনি পরে বলছেন যে শরিয়া আইন কায়েম করতে হবে না, কিন্তু না আমি আসছি সেই জায়গায় সে কোথায় যাবে তার ব্যাপার। এখন জামাত ইসলাম তাদেরকে সহজে নিয়ে নিচ্ছে, অন্য কেউ নিচ্ছে না। আমি তো মনে করি শিবির থেকে আর অনেকদিন নেওয়া উচিত, নিচ্ছে। আমি আমার ব্যক্তিগত বলছেন, যেহেতু আমার পক্ষে এখন শিবিরের সার্টিফিকেট নিয়ে এসে জামাত করা সম্ভব হবে না, কিন্তু তাই বলে আমি জামাত করতে পারবো না। জামাতে এরকম কিছু নাই, জামাতের হিন্দু লোকও আসতে পারে, তারও সংবিধানে আছে, খ্রিস্টানও আসতে পারে, কিন্তু নেতৃত্ব যেতে পারে খ্রিস্টান সেও এসে আল্লাহ সার্বভৌমত্ব কায়েম করার জন্য যদি সে রাজি হওয়ার সুযোগ আছে। আচ্ছা, ওকে, এটা তার ইচ্ছা, ওকে, তার ইচ্ছা দিন। কিন্তু জামাত নেতা যে বলছেন যে তারা আসলে গণতান্ত্রিক রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন এবং গণতন্ত্র কায়েম করতে চান, সেটাতে বলছি যে এখানে ট্রেন করে পড়ে আসার পরে তারা তাদের গঠনতন্ত্রে কি বলছে, আমরা বলছে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, ফলে জনগণের ইচ্ছার প্রতিফলন আমরা ঘটাবো। তারা তো নির্বাচনে গিয়েছে, তারা তো নির্বাচন বয়কট করে নাই। আমরা আগে ক্যাডারভিত্তিক ভাসানী নিয়ে দেখেছি কি, কমিউনিস্ট পার্টি দেখেছি কি, তারা একের পর নির্বাচন বয়কট করে গেছে, তারা নির্বাচনে বিশ্বাস করে নাই। তারা বলছে ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করো, এই ধরনের স্লোগান তারা দিয়েছে। নির্বাচনে যেদিন বিজয়ী হবে সেদিন আসলে তাদের পার্টির যে আদর্শ সেটা কায়েম করবে। বা আপনি শরিয়া আইন যদি নাই বলেন, তাহলে সার্বভৌমত্ব কায়েম করা, আল্লাহ সার্বভৌমত্ব কায়েম করার জন্য যেভাবে ইসলামিক আইন বলে আসছে, সেই জনগণ যদি ভোট তাকে দেয় তখন করবে, তখন ন্যাচারালি তখনই করবে, না কেমন কি করে করবে? কারণ জনগণ যদি তাকে আস্থায় আসে, বাংলাদেশ মুসলিম প্রধান রাষ্ট্র, আমরা মুসলিম রাষ্ট্র বলছি না, মুসলিম প্রধান রাষ্ট্র। এখানে 91% মুসলমান। এখানে মুসলমানদের ইচ্ছা প্রতিফলিত হইলে অন্যের তো বাধা দেওয়ার কিছু নাই। আচ্ছা, সেখানে যারা বাধা দিতে চায় তারা তো মুসলমান লোকের প্রতি উম্মার প্রতি আনুগত্যশীল না। আমাদের বক্তব্য হলো আমরা জনগণের ইচ্ছা প্রতিফলন করবো, যে কোনো রাজনৈতিক দল। আচ্ছা, আমি একটু শামসুজ্জামান দুদু আপনার কাছে আসি। আমরা রাজনৈতিক দলগুলোকে দেখি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য প্রতিপক্ষকে আগে বুঝতে হয়, বুঝে তারপর আদর্শিক রাজনীতি বলেন বা রাজনৈতিক যে একটা প্রতিযোগিতা আছে সেটা হয়। আপনারা কি আপনাদের এখন যে বিরোধী জোট যারা আছে সংসদে, আপনারা কি শতভাগ বুঝতে পারেন কিনা? আমি একটু আপনার কাছে জানতে চাইছি। না, আমি শতভাগ বুঝতে পারি না, হয়তো সেটা এখন যারা বিরোধী দলে আসছে তার প্রধান মানে গণতন্ত্রের কথা আমরা শুনছি, কিন্তু আবার শুনছি যে আল্লাহ সার্বভৌমত্ব কায়েম করার জন্য যা যা করণীয় করবেন। সেটা তো একজন মানুষ মুসলিম যারা তারা চাইতেই পারে, কিন্তু তখন আবার গণতন্ত্র শব্দটা আসছে। তাদের কথা তো এদেশের জনগণ বিশ্বাস করেনি, যে কারণে তো জামাত ইসলাম প্রতিষ্ঠার পরে ক্ষমতায় যেতে পারেনি। বিশ্বাস করলে, ভালোবাসা থাকলে, হৃদ্যতা থাকলে তাদের প্রতি ভোট দিবে তো মানুষ। পাকিস্তান উপস্থিত শূন্য প্রায়। জামাত যা বিশ্বাস করে দেশের মানুষ তা বিশ্বাস করে না, কারণ এই জায়গাটায় জামাতের বিশ্বাসটা অস্বচ্ছ বলে তারা মনে করে। এটা আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমি বলছি। জামাত কাডার ব্যক্তি, জামাতের নির্দিষ্ট কিছু মানুষ আছে, কর্মী আছে, তারা তাদের মানে ভুল শুদ্ধ সেই জায়গাটাই তারা যাবে, ডাকলেই যাবে, ভোট দিতে বললে দিবে। কিন্তু জনগণের ভোট যতক্ষণ পর্যন্ত কোনো দল, জামাত না, তখন না পায়, তখন পর্যন্ত তার সরকার গঠনের সুযোগ কম থাকে না বলতে গেলে। যেমন আমি আপনাকে বলি, জামাতের ক্রাইসিস বড় হচ্ছে জামাতের প্রতিষ্ঠার পরে। এটা তো মওদুদী সাহেবের দল হিসাবে পরিচিত। তো সেই পাকিস্তান আন্দোলন মওদুদী ব্রিটিশকে সমর্থন দিয়েছিল, পাকিস্তান আন্দোলনকে সমর্থন দেয়নি। তো পাকিস্তান আন্দোলনটাই সেই সময় মুসলমানদের একটি ভূখণ্ড চাওয়ার উপর ভিত্তি করে হয়েছে, হিন্দুদের বাইরে মুসলমানদের। তো মিস্টার মওদুদী সাহেব তো মুসলমানদের নেতা ছিলেন, কিন্তু উনার নেতা মানে ইসলাম একটু আলাদা ধরনের ছিল, যে কারণে জামাতে ইসলাম দলের সঙ্গে একটি মানে সম্পর্ক থাকলো, তাদের ইসলাম তাদের মতো করে, যেটা আবার দেশের বিরোধী অংশ পাকিস্তানও মানে নাই, বাংলাদেশও মানে নাই বলে কথা। যেমন ওই যে পাকিস্তান বিশ্বাস করে নাই, আবার তখন তাদের স্লোগান পাকিস্তান ছিল, পাকিস্তান না পাকিস্তান।
আর এই 71-এ আবার তারা বাংলাদেশের বিশ্বাস করে নাই, সব দল বিশ্বাস করলো, জামাত ইসলাম করে। এটা এই দুটো বড় কারণ দিয়েছে যে পিপুলস যেদিকে যায় ঠিক তার উল্টো দিকে যায় আছে জামাতের সিদ্ধান্ত, বড় বড় ঘটনা। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এই 55 বছরের ইতিহাসে যেভাবে আমি ব্যাখ্যা করি না কেন, জামাত দলগতভাবে সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে তারা কখনো নিতে পারেনি বলে আমার ধারণা। এবং তাদের সংগ্রাম নেই, তাদের ত্যাগ নাই, তাদের মানে মৃত্যু নাই মানে রাজনৈতিক কারণে, এটা কিন্তু ঠিক না। তারা তাদের রাজনৈতিক কারণে তারা ভূমিকা আছে। যদি ইসলামপন্থী হতো, আমার ধারণা এই দেশে মানুষ তো কম ইসলাম জানে না, খুব ভালো করেই জানে। তো সেই ইসলামপন্থী দল হলে পরে তাকে সমর্থন করবে না, এটা আমার কাছে মনে হয় না। আচ্ছা, আমি তাহলে একটু সংক্ষেপে, একেবারে সময় নিয়ে 2 মিনিট সময় আছে আমার হাতে, আপনার কাছে একটু শুনি যে এই যে কথাটা এখানে বললেন শামসুজ্জামান মওদুদের, খুব গুরুত্বপূর্ণ একটি কথা। আমি আপনার কাছে শুনি যে মওদুদের যে ইসলাম এবং আসলে যে ইসলাম সেটা এক না বলে অনেকে বলে, এবং সেই জায়গা থেকে যদি বলি জামাতের ইসলাম এবং ইসলাম আসলে এক কিনা, আপনি কনভিন্সড কিনা? এখানে দুদু সাহেব যেটা বলেছে এটা শতভাগ ঐতিহাসিক সত্য, এটাকে আমার ডিনাই করলে হবে না, আমি গানতে করলাম। উনি পরিসমাপ্তি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে মানুষের ইচ্ছার প্রতিফলন যখন রাজনৈতিক দলে না ঘটবে ততক্ষণ পর্যন্ত সেই রাজনৈতিক দলের ক্ষমতায়ন যাওয়া সম্ভব হবে না। আজকের জামাত একটা ইউ টার্ন নিয়েছে। এই জামাত তো নির্বাচনে যাব না বলেছে, অন্তর্বর্তী সরকার আমলে তাদের প্রথম দাবি ছিল আগে সংস্কার করো, সবগুলো করো, করছে। কিন্তু ইউ টার্ন নিয়েছে, তারা নির্বাচনে গিয়েছে। নির্বাচনে গিয়ে তারা দেখেছে যে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হয় যদি জনগণের ভাষায় কথা বলা যায়। তারই প্রশ্ন দেখছি যে আমরা ঢাকা শহরে কয়েকটা আসন জামাত পেয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসে প্রথম মনে হয় কোন মাননীয় প্রধানমন্ত্রী এত কম ব্যবধান ভোটে জয়লাভ করেছে। সেখানে তার চ্যালেঞ্জ দাঁড়িয়েছিল জামাত হিসাবে। ফলে জামাত এখন নতুন করে তার গণতান্ত্রিক চিন্তা করছে। এখন সে ক্যাডার রাজনীতিতে আর বিশ্বাস করে না, এবং সেও জানে তার ঐতিহাসিক ভুলগুলো সে ভালো করে জানে। ফলে সে এখন কি করেছে, সে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেছে, সে বর্তমান সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছে, সে বর্তমান সংসদকে কার্যকর করার জন্য জনগণের সামনে প্রকাশ করেছে। সে দেখেন এখন গেঞ্জি পরে পানিতে নেমে যাচ্ছে, গেঞ্জি পরে নেমে যাচ্ছে, বিএনপি নামতে পারে। কাজে এই জামাত এখন জনগণের প্রতি চিন্তা করছে, আল্লাহর পথে জনগণকে নিয়ে যাবে। আল্লাহর শাসন কঠিন কিছু না। একটা শেষ প্রশ্ন, একদম 10 সেকেন্ডে যদি দিতে পারেন, আপনি কি নিশ্চিত যে আপনি আপনার শেষ জীবনের শেষ সময় পর্যন্ত জামাত ইসলামের রাজনীতি করবেন? ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে রক্ষা করে। আমি জামাত ইসলাম যোগদান করেছি। দেখেন, আমি তো বিএনপির বেগম খালেদা জিয়ার আমলে বিএনপিতে সরে আসি নাই। আমি তো বলছি বিএনপির এই নেতৃত্বের সঙ্গে আমি থাকতে পারবো না, কারণ এই নেতৃত্বে বিভিন্ন ব্যাপার দ্বিমত হবে। দ্বিমত হলে আমি বিপদে পড়তে পারি, আমি সেখানে চলে আসছি। আচ্ছা, আমার মনে হয় যে আমরা বুঝতে পেরেছি একেবারে সময় নেই, সময় তো বেশি নাই, এখানে চাওয়া পাওয়ার কিছু নাই। আল্লাহ যেন আমাকে জামাত ইসলাম পর্যন্ত শেষ পর্যন্ত থাকে, এই তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়। আমার কাছে মনে হয়েছে আদর্শিক জীবনে সমাপ্তি পর্যন্ত, শুরু এবং সমাপ্তি পর্যন্ত যাওয়া এটা একটা পরীক্ষার ব্যাপার। তো সব পরীক্ষায় সব মানুষ উত্তীর্ণ হয় না। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন।